হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ইতিহাস বই থেকে পার্ট 4-এর প্রশ্ন উত্তর আলোচনা করব। তবে আজকের প্রশ্ন, জার্মানির ঐক্য সাধনে নেপোলিয়নের অবদান কী ছিল? এর উত্তর লিখবে, জার্মানির পুনর্গঠনে নেপোলিয়নের অবদান ছিল অনস্বীকার্য। পবিত্র রোমান সাম্রাজ্যের সঙ্গে জড়িত জার্মানিতে কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না। সম্পূর্ণ দেশটি 300টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। এদের মধ্যে কোনো ঐক্য ছিল না। 1806 খ্রিস্টাব্দে তিনি পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান। এরপর 18টি রাজ্য নিয়ে কনফেডারেশন অফ রাইন বা রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন। এর অন্তর্গত কয়েকটি রাজ্য হল ব্যাভেরিয়া, ব্যাডেন, গুটেমবার্গ, স্যাক্সনি প্রভৃতি। এইভাবে তিনি জার্মানির পুনর্গঠনের সূত্রপাত করেন। এরপর জার্মানির হ্যানোভার, ব্রান্সউইক, রেনিস, হেসে ক্যাসেল প্রভৃতি রাজ্য নিয়ে গঠন করেন ওয়েস্টফেলিয়া রাজ্য। পোল্যান্ডের কিছু অংশ নিয়ে গঠন করেন গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স। এইভাবে তিনি জার্মানির 300টি রাজ্যকে কমিয়ে তাদের পুনর্গঠিত করে 39টি রাজ্যে পরিণত করেন। এইভাবে জাতীয়তাবাদী ও ঐক্যবদ্ধ জার্মানি গঠনের প্রথম পদক্ষেপ নেপোলিয়নের মাধ্যমে গৃহীত হয়েছিল। তবে নেপোলিয়ন দ্বারা প্রতিষ্ঠিত এই সকল নবগঠিত রাজ্যগুলির শাসনকর্তা হিসাবে তিনি নিজের ভাই বা অন্যান্য আত্মীয়দের নিয়োগ করেছিলেন। যেমন ওয়েস্টফেলিয়া রাজ্যে তার ভাই জেরমকে, ইটালিতে তার সৎ পুত্র ইউজিনকে, নেপলস এ প্রথমে তার ভাই জোসেফ ও পরে তার আত্মীয় মুরাকে শাসনকর্তা নিয়োগ করেন। এর ফলে তার বিরুদ্ধে ওই সকল রাজ্যের জনগণের মনের ক্ষোভের সৃষ্টি হয়েছিল। পরে প্রশ্ন দেখো, ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তিজোটের গঠন ও ফলাফল কী হয়েছিল? এর উত্তরে গঠনমূলক পয়েন্ট দেবে। লিখবে, নেপোলিয়নের সাম্রাজ্যের কবল থেকে রক্ষা পেতে ইউরোপীয় দেশগুলিতে জাতীয়তাবাদের যে প্রসার ঘটেছিল তার ফলে বিভিন্ন সময়ে ফ্রান্স তথা নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপীয় শক্তিগুলি জোটবদ্ধ হয়েছিল। নেপোলিয়নের আগ্রাসী নীতির হাত থেকে রক্ষা পেতে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পিট ফ্রান্সের বিরুদ্ধে একটি শক্তিজোট গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। ইংল্যান্ড সেই সময় প্রায় মিত্রহীন থাকলেও নেপোলিয়ন বিরোধী জাতীয়তাবাদকে মূলধন করে 1805 খ্রিস্টাব্দে জুলাই মাসে রাশিয়া, অস্ট্রিয়া ও সুইডেনকে নিয়ে একটি ফ্রান্স বিরোধী শক্তিজোট গঠন করেন। ফলাফল বলে পয়েন্ট দেবে। লিখবে, তৃতীয় শক্তিজোট ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। 1805 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর ফরাসি বাহিনী ট্রাফালগারের নৌযুদ্ধে শোচনীয়ভাবে পরাস্ত হয়। তবে ডিসেম্বরের অস্টারলিজের যুদ্ধে অস্ট্রিয়া ও রাশিয়ার সম্মিলিত বাহিনীকে পরাজিত করে। অস্ট্রিয়া বাধ্য হয়ে পেসবার্গের সন্ধি স্বাক্ষর করে। এর ফলে তৃতীয় শক্তিজোট ভেঙে যায়। এরপর নেপোলিয়নের রাশিয়ার অভিযানের ব্যর্থতা ইউরোপের নব উন্মাদনার সৃষ্টি করে। নেপোলিয়ন যে অজেয় নয় তা বুঝতে পেরে 1813 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড, সুইডেন, তুরস্ক নেপোলিয়নের বিরুদ্ধে চতুর্থ শক্তিজোট গঠন করে। এদিকে জার্মানিতে তার নেপোলিয়ন বিরোধী জাতীয়তাবাদী ভাবধারা প্রসার ঘটতে থাকে। উপদ্বীপের যুদ্ধে স্পেন ও পর্তুগালের জনগণের সাফল্য জার্মানদের জাতীয়তাবোধে উদ্দীপিত করে চলেছিল। এরপরে 5 নম্বরে দেখো, রাশিয়ার সঙ্গে নেপোলিয়নের বিরোধের কারণ কী ছিল? এর উত্তর লিখবে, ইউরোপ মহাদেশে রাশিয়াকে নেপোলিয়ন তার সবচেয়ে বড় শত্রু বলে মনে করতেন। রাশিয়ার যার প্রথম আলেকজান্ডারের সঙ্গে তার সেরূপ সদ্ভাব ছিল না। তাই 1807 খ্রিস্টাব্দে টিলসিতের সন্ধি ও 1808 খ্রিস্টাব্দে এরফুটের সন্ধির মাধ্যমে উভয়ের মধ্যে শান্তি স্থাপিত হলেও তা ছিল নিছকই একটি সাময়িক বন্দোবস্ত। প্রধানত কনস্টান্টিনোপল এবং ভূমধ্যসাগরের ওপর আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে এই দুটি শক্তির মধ্যে দ্বন্দ্ব চলছিল। ঐতিহাসিক ডেভিড টমসনের মতে নেপোলিয়ন রাশিয়ার ওপর আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন রাশিয়ার যার প্রথম আলেকজান্ডারের রুশ বন্দরগুলিতে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করতে অস্বীকার করার ঘটনা। টিলসিটের সন্ধিতে যার এই অবরোধ কার্যকর করার প্রতিশ্রুতি দিলেও এই অবরোধের ফলে রাশিয়ার প্রভূত ক্ষতি হয়েছিল। রাশিয়ার ভোগ্যপণ্যের অভাব দেখা দেয়। রাশিয়ার গম ও কাঠ রপ্তানি বন্ধ হয়ে যায়। এর ফলে জার অভিজাতদের চাপে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্য শুরু করে। এছাড়া নেপোলিয়নের নির্দেশ অমান্য করে জার নিরপেক্ষ দেশের জাহাজগুলিকে রুশ বন্দরে প্রবেশ করতে অনুমতি দিয়ে
একটি নির্দেশনামা জারি করেন। এইভাবে রাশিয়া মহাদেশীয় অবরোধ ব্যবস্থা থেকে নিজেকে সরিয়ে নিলে উভয় দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক ভাঙন ধরে। এই পরিস্থিতিতে অস্ট্রিয়া ও প্রাশিয়া নেপোলিয়নের কাছে পরাজিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্সকে সামরিক সাহায্য দিতে রাজি হয়। অন্যদিকে নেপোলিয়নের প্রাক্তন সেনাপতি বার্নাডেট এর প্রচেষ্টায় রাশিয়া সুইডেনের সঙ্গে মিত্রতা স্থাপন করে। এমনকি রাশিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে তার যুদ্ধ থামিয়ে দিয়ে ইংল্যান্ডের সঙ্গে একটি ফরাসি বিরোধী চুক্তি স্বাক্ষর করে। এইভাবে উভয় রাষ্ট্রের মধ্যে সংঘর্ষের পথ প্রশস্ত হয়েছিল। এর পরের প্রশ্ন দেখো, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের ফলাফল কী হয়েছিল? এর উত্তর লিখবে 1812 খ্রিস্টাব্দের 24শে জুন শুরু হওয়া এই অভিযানে ফরাসি গ্র্যান্ড আর্মির যুদ্ধে প্রাথমিকভাবে সাফল্য লাভ করে দ্রুত গতিতে রাশিয়ার অভ্যন্তরে অগ্রসর হতে থাকে। এদিকে রুশ সেনাপতি কুতুসভ যুদ্ধ না করে পিছু হটে ফরাসি বাহিনীকে রাশিয়ার মধ্যে প্রবেশ করিয়ে চারদিক থেকে ঘিরে সাঁড়াশি ও গেরিলা ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন। এইভাবে রুশ বাহিনী পশ্চাদপসরণ করতে করতে সব কিছু আগুন লাগিয়ে দিতে থাকে। রাশিয়া সেনাবাহিনীর এই নীতি পোড়ামাটি নীতি নামে পরিচিত ছিল। রুশ বাহিনী শস্যগোলা পুড়িয়ে রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে জলে বিষ মিশিয়ে নেপোলিয়নের বাহিনীর রসদের জোগাড় ব্যবস্থা বিপর্যস্ত করে দেয়। 1812 খ্রিস্টাব্দে 7ই সেপ্টেম্বর মস্কো থেকে প্রায় 125 কিলোমিটার দূরে বোরোডিনো গ্রামে রুশ বাহিনী ফরাসি বাহিনীর মুখোমুখি হয়। যুদ্ধে ফরাসি বাহিনী জয়লাভ করলে রুশ বাহিনী আরও পশ্চাদপসরণ করে মস্কোর পেছনে চলে যায়। যাওয়ার পথে তারা মস্কোকে শ্মশানে পরিণত করে যায়। অন্যদিকে নেপোলিয়নের বাহিনী 14ই সেপ্টেম্বর মস্কোয় প্রবেশ করে। জনশূন্য মস্কোতে নেপোলিয়ন জারের আত্মসমর্পণের বৃথা আশায় অপেক্ষা করতে লাগলেন, আর মস্কো থেকে 500 কিলোমিটার দূরে জার পাল্টা আঘাতে প্রস্তুতি নিতে থাকেন। এদিকে অক্টোবরে প্রবল শীতে খাদ্য সংকট, টাইফাস রোগের প্রাদুর্ভাব, তুষারপাত প্রভৃতির কারণে ফরাসি সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়ে। এরই মধ্যে তাদের বিধ্বংসী রুশ আক্রমণের শিকার হতে হলো। ফরাসি বাহিনী এই আক্রমণের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারল না। বাধ্য হয়ে নেপোলিয়ন তার সৈন্যদের দ্রুত প্রত্যাবর্তনের নির্দেশ দেন, কিন্তু তখনকার মাত্র 50,000 সৈন্য বেঁচে ছিল। এইভাবে তার গ্র্যান্ড আর্মি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। রাশিয়ার আক্রমণে এই ব্যর্থতার চরম মূল্য দিতে হয়েছিল নেপোলিয়নকে। সমগ্র ইউরোপ জুড়ে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া গড়ে ওঠে। ইউরোপীয় দেশগুলি একত্রিত হয়ে চতুর্থ শক্তিজোট গড়ে তোলে। বিখ্যাত ঔপন্যাসিক লিও টলস্টয় তার ওয়ার অ্যান্ড পিস উপন্যাসে এই ঘটনার সুন্দর বর্ণনা দিয়ে রাশিয়ার জনগণের সংগ্রামী মানসিকতাকে অভিনন্দিত করেছেন। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।